স্বৈরাচার পালানোর পর মাথাচাড়া দিচ্ছে অদৃশ্য শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোটে ধানের শীষের পক্ষেই রায় আসবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়েও সতর্ক থাকতে হবে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকে জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে পুরো শহর পরিণত হয় উৎসবের নগরীতে। সম্মেলনের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি বন্ধুগণ। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের রায় বিএনপির পক্ষে আনতে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, তারেক রহমান বলেন, মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এ সময় বিএনপি নিয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। সম্মেলনে জেলার 13 উপজেলা ও 8 পৌরসভার 2090 জন কাউন্সিলর সহ নেতাকর্মীরা অংশ নেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরে আসার তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যুক্তি দেখালেন, তারা সরকারে থেকে দেশ গঠনে তেমন ভূমিকা রাখতে না পারলেও ব্যর্থতার দায় নিতে হচ্ছে। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, সব দলের সুপারিশে উপদেষ্টা পরিষদ করা হয়েছে, অথচ দোষ দেয়া হচ্ছে এনসিপিকে। সকালে রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর জনসম্মুখে এলেন আবিদ হামিম ও মায়েদ। তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে অংশ নেন তারা। রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাদের চিন্তা তুলে ধরেন। ডাকসু নির্বাচনে হারলেও শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্রদলের নেতারা। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমার মনে হয়েছে এখানে বাংলাদেশের জয় হয়েছে এবং আমাদেরও এক প্রকার জয় হয়েছে। আমাদের যে ইশতেহার প্রদান করেছি, 10 দফার যে ইশতেহার প্রদান করেছি, সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও তাদের ব্যর্থতার দায় দেয়া হচ্ছে কেবল এনসিপিকে। এছাড়া গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের সব শক্তির বিপক্ষে এনসিপিকে একাই লড়তে হয়েছে বলে জানান তিনি। এখানে জামাতে ইসলামের এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকে দেশের জন্য ভূমিকা রাখতে পারেনি। এ সময় তিনি আরও বলেন, যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি করা সম্ভব তা নিয়ে রাস্তায় নামা অযৌক্তিক। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। জুলাই সনদে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের মত নেয়ার পরামর্শ দেন তিনি। বলতে শুনেছি, যদিও ওই পার্লামেন্ট। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দলীয়করণ হয়ে যাওয়া প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ে ব্রিফিংয়ে এসব জানান তিনি। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও স্বচ্ছ। 2024 নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে করা হয়েছিল, তখন মানুষ ভোট দিতে আসেনি। এখনও এই ধরনের নির্বাচন হলে জনগণ ভোট দিতে যাবে না। তিনি আরও জানান, জাতীয় পার্টি আগামী নির্বাচন জোটবদ্ধভাবে করবে, তবে কোন দলের সঙ্গে হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার বলেন, পিআর পদ্ধতি নিয়ে যে মতপার্থক্য তা রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। সহযোগী ছিলাম। নির্বাচনের দিন this election commission is totally useless. নির্বাচনের দিন কারা ইউজফুল? মাঠ প্রশাসন, ডিসি, এসপি, এদের নিউট্রালিটি আপনি কিভাবে এনশিওর করবেন? লেট আস টক অ্যাবাউট দ্যাট। যারা পিআর পদ্ধতি না হলে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে, মূলত তারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর পুরানা পল্টনের দলীয় সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, দলীয় এজেন্ডাকে জনগণের মাঝে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নির্বাচন সময় মতো না হলে দেশ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে। পরে তিনি বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশে যদি সংবিধান পরিবর্তন হয় তাহলে জনগণের ম্যান্ডেট মূল্যহীন হয়ে পড়বে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের সংবিধান পরিবর্তনের সুযোগ দিতে হবে। এর আগে সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতারা দেশের নিরাপত্তা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না। এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। রাজধানী যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। রাত 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গৃহকর্তা তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার, 2 সন্তান তাওহিদ ও তানভীর। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনরা জানান, দগ্ধ তুহিন হোসেনের বাড়ি মাদারীপুরে। তিনি মতিঝিলে মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। রাতে হঠাৎ এসি বিস্ফোরণে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা পরিবারের সবাই দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আমরণ অনশন করছেন 3 শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা থেকে কাফনের কাপড় জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ নকিব হাসান সেখানে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান উপাচার্য। এদিকে আমরণ অনশনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। চাঁদপুরে জীবিত নবজাতককে কবরস্থানে ফেলে আসার ঘটনার জেরে ইউনাইটেড হাসপাতাল সিলগালা করা হয়েছে। দুপুরে আদালতের নির্দেশে বেসরকারি এই হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়। এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই হাসপাতালের ওয়ার্ড বয় ও নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে নবজাতকের নানিকেও। গত রোববার ওই নবজাতককে বাক্সবন্দি অবস্থায় দাফনের জন্য নিয়ে গেলে কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তি শিশুটিকে জীবিত দেখতে পায়। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় হাসপাতালে ভর্তি করলে প্রায় 8 ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় কবরস্থানের গোড়খোদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ বিষয়ক চিত্রকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথ দেখিয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার জন্য বাড়তি মাশুল 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে তারা কিছুটা স্বস্তি পাবেন। পরবর্তীতে তাদের মতামত নিয়ে পুনরায় ট্যারিফ বাস্তবায়ন করা হবে। কাস্টম ও বন্দর ব্যবস্থাপনা শীর্ষক এই কর্মশালার আয়োজন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে বন্দর ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যা ও সংকটের চিত্র তুলে ধরেন। পরে নৌ উপদেষ্টা সেসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন। একই সাথে বন্দরের সক্ষমতা বাড়াতে সব পক্ষের সহযোগিতা কামনা করেন। ট্যারিফ নিয়ে প্রশ্ন হচ্ছে, আরও 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে। এটা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান হ্যাজ এগ্রিড। অ্যাকচুয়ালি চেয়ারম্যান হ্যাজ টোল্ড মি, সাজেস্টেড মি, আই এগ্রিড যে আমরা আরও 1 মাস পিছিয়ে দেব। সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। বিরামহীন চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির চূড়ান্ত কাজ। রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমাকে। দিনরাত এক করেই পুরোদমে প্রতিমা তৈরিতে ব্যস্ত নাটোরের প্রতিমা শিল্পীরা। ৩৬৫টি মণ্ডপে প্রতিমা বানানোর পাশাপাশি চলছে তোরণ নির্মাণ ও সাজসজ্জার কাজ। এই বছর আমাদের প্রতিমার সর্বোচ্চ মূল্য আছে 2.25 লক্ষ টাকা এবং সর্বনিম্ন আছে 40,000 টাকা। কোনো ধরনের বিশৃঙ্খলা কখনোই ঘটেনি। এবারও আমরা উপজেলার সঙ্গে আলাপ করে দেখেছি যে কোনো মন্দির কমিটি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে না। মণ্ডপে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের মনিটরিংয়ের জন্য সিসি ক্যামেরা যাতে স্থাপিত হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশকে তাদের নিরাপত্তা এনশিওর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর্মির টিম টহলে থাকবে এবং আনসারের টিমও সেখানে থাকবে। চাঁপাইনবাবগঞ্জে 107টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এখন পর্যন্ত ভগবানের কৃপায় কোনো সমস্যা নেই আমাদের, আশা করি সামনেও হবে না। দুর্গাপূজা শান্তিপূর্ণ করতেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। থানার অধীনে যে কয়টি মণ্ডপ আছে, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্য যারা আছে তারা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে তারা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে। রোববার মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অফ অ্যাটর্নি স্বাক্ষর করেছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এতে শ্রমিকের চলতি মাসের বেতন ভাতা পরিশোধ করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। নাসা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অফ অ্যাটর্নি সই হওয়ায় খুব কম সময়ের মধ্যে অন্যান্য প্রক্রিয়া শেষ করা যাবে। সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করাও সহজ হবে। এর আগে শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয় 21শে সেপ্টেম্বরের মধ্যে সম্পদ বিক্রির ব্যবস্থা করে শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু রাখা অথবা বন্ধ করার সিদ্ধান্ত জানাতে হবে নাসা গ্রুপকে। দেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে 8টি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তরের ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এই পরামর্শ দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই অনুসরণ করছে। আগের সরকারের বাজেট কাঠামো বদলায়নি অন্তর্বর্তী সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উল্লেখযোগ্য পরামর্শের মধ্যে আছে বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা, বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা,
বাজেটে সরকারের রাজস্ব, আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা। এছাড়া সরকারি ক্রয়ের তথ্য প্রকাশের পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে বলেও জানায় তারা। দেশে গবেষণার পাশাপাশি দক্ষ মানব সম্পদ বাড়ানোর তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলায় এসব কথা বলেন তিনি। পণ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপনের তাগিদও দেন তিনি। ব্যবসায়ীরা প্রাচীন সনাতনী পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে থাকেন। এতে সংরক্ষণ করা যায় 4 থেকে 5 মাস। তবে এই আধুনিক এয়ারফ্লো মেশিন দিয়ে প্রায় 300 টন পেঁয়াজ 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করা সম্ভব। এতে পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের লোকসান অনেকটাই কমে আসবে বলছেন উৎপাদন সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইলস ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীতে এসেছে এমন নানা ধরনের যন্ত্রপাতি। প্রদর্শনীতে রয়েছে হালকা প্রকৌশলী খাতের 26টি স্টল। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা জানান, এইসব মেলা দেশীয় পণ্যের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখছে। সঠিক প্রচারণা পেলে দেশে আমদানির নির্ভরতা কমবে, একই সঙ্গে দেশীয় শিল্পের বিকাশ বাড়বে বলে আশা আয়োজকদের। যারা ম্যানুফ্যাকচারার তারাও জানে না কি কি জিনিস দরকার হচ্ছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলে আর এগ্রিকালচার ইন্ডাস্ট্রি বলে, তখন মনে হয় এটার একটা বিশাল সম্ভাবনা, এবং যে কারণে আজকের এই আয়োজন করার উদ্যোগ। অটো সেক্টর আর তার সাথে সাথে এগ্রিকালচার মেকানাইজেশন, এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা সুযোগ নিয়ে আসছে, এবং এটার মাধ্যমে আমাদের মাল্টিপ্লায়ার এফেক্ট অনেক বেশি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফুড সিকিউরিটি, এগ্রিকালচার, যেখানে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন, দেশে গবেষণা বাড়ানোর পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। এছাড়া পণ্য বহির্মুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার তাগিদও দেন তিনি। এই ব্র্যান্ডকে একটি বিশ্বমানের প্রতীক হিসাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। এই জন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তির স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। বক্তারা বলেন, হালকা প্রকৌশল খাতে দেশে বর্তমানে ছোট বড় প্রায় 50,000 প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে স্থানীয় বাজার $12 বিলিয়ন হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেকও পূরণ করতে পারছে না। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েটের মাধ্যমে এবি, ন্যাশনাল ও আইএফআইসি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই শুরু হয়েছে। এর মাধ্যমে ব্যাংকগুলো একীভূত, অধিগ্রহণ, অবসায়ন বা পুনর্গঠন করা হবে কিনা তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, একীভূত না করে দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে নির্দিষ্ট সময় দেয়া প্রয়োজন। অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত আরও কয়েকটি ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ দফায় 3টি ব্যাংকের খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও বন্ধকি সম্পদ সহ ব্যাংকের আর্থিক অবস্থা তুলে ধরা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, সম্পদের গুণগত মান যাচাইয়ের প্রথম পর্যায়ে রয়েছে বেসরকারি খাতের প্রথম ব্যাংক এবি। এডিবির আর্থিক সহায়তায় মালয়েশিয়া একটি অডিট ফার্ম ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করবে। এ পর্যায়ে ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংক সহ 3টি ব্যাংকের সম্পদের মান যাচাই করা হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে। কোনো একটা ব্যাংক সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে তার অ্যাসেট কোয়ালিটির সর্বশেষ অবস্থা কী সেটা আসলে রিভিউ করাটা খুব জরুরি। সেই অ্যাসেটের কোয়ালিটি যদি খুবই দুরাবস্থায় থাকে, তখনই কেবলমাত্র তার ব্যাপারে কোনো চরম সিদ্ধান্ত নেওয়া যায়, এবং এই অ্যাসেট কোয়ালিটির উপর নির্ভর করবে সেই ব্যাংকগুলোর ভবিষ্যৎ। ব্যাংক খাতের জন্য গঠিত টাস্কফোর্স পর্যায়ক্রমে 18টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করবে। এডিবি ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এ প্রক্রিয়া শেষ হলে ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকরা বলছেন, একীভূত হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যাতে নিতে না হয়, সেজন্য ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সময় দিতে হবে। অ্যাকুইজিশন বলেন বা বলেন, মার্জার বলেন, তাই না, এগুলো করা আসলে গভর্নমেন্টের ঠিক হচ্ছে না। আমার মতে এক্স্যাক্টলি একটা সুন্দর একটা পলিসি করে দিয়ে প্রত্যেকটা ব্যাংকে একটু আপনার এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে, তার প্রত্যেকটা ব্যাংকে একটা নির্দিষ্ট সময় দিয়ে এর মধ্যে তোমরা টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করো।
বিশ্লেষকরা বলছেন শুধু বেসরকারি ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরে তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।